ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2024, রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, কর্ম, স্বাস্থ্য বিষয়ে এবং বিয়ে বিবাহিত জীবন নিয়ে কিন্তু আলোচনা করব। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কিন্তু কুশলে রয়েছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করছি না। আমি এ মাসের গ্রহের সন্নিবেশ অনুযায়ী বিচার বা ফলাদেশ করছি এবং এটাই আপনার কিন্তু এ মাসের গাইডলাইন এবং নিখুঁতভাবে আমি কিন্তু বিচার বিশ্লেষণ কিন্তু করব। আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি কিন্তু দেখার কিন্তু চেষ্টা করবেন। এরপরেই আমি চলে আসছি এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। এ মাসে গ্রহের সন্নিবেশ যাওয়ার আগে দেখবেন ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে সত্য কথা বলা, সত্য কথা শোনা এটা কিন্তু পছন্দ করে বা সত্য কথা ভালোবাসে। এরা একটুখানি চর্চা করে এবং যে কোনো কাজ এরা দেখবেন একঘেয়েমি করতে এরা কিন্তু ভালোবাসে না। নিত্য নতুন কাজকর্ম এরা কিন্তু পছন্দ করে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন এবং সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনারা কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবেন। এরপরেই চলে আসছি এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল নিচস্থ অবস্থায় এখানে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। তবে মঙ্গল কিন্তু 7 তারিখে যখন রেট্রোগেট হবে তখন কিন্তু তুঙ্গস্থ ফল দেবে। কারণ কোনো গ্রহ যখন নিচস্থ অবস্থায় থাকে সেখানে যখন রেট্রোগেট হয়ে যায় নিচস্থ ঠিক অপোজিট ফলটা তুঙ্গস্থভাবে ফলটা দেওয়ার চেষ্টা করে। এরপরে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। কেতু হস্তা নক্ষত্রে অবস্থান করছে। 3 তারিখে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করবে। রবি এবং বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে এবং রবি 16 তারিখে কিন্তু ধনু রাশিতে গমন করবে। বুধ 27-11 থেকে বক্রতা আরম্ভ করেছে, 16-12 পর্যন্ত বক্রতা থাকবে, তারপরে একদিন স্থির হবে, তারপরে ফলদান করার ক্ষমতা প্রচণ্ড পরিমাণে ওনার মধ্যে চলে আসবে। ঠিক 1 তারিখে চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে। ঠিক ওখানে অনুরাধা নক্ষত্র দিয়ে এ মাসে যাত্রাপথ শুরু করবে। ঠিক ওই দিনই কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে, কিন্তু অনুরাধা নক্ষত্র দিয়ে এই মাসটা কিন্তু শুরু করবে। শুক্র ধনুরাশিতে অবস্থান করছে। ধনুরাশির থেকে 3 তারিখে মকর রাশিতে কিন্তু শুক্র গমন করবে। শনি বক্রতা ত্যাগ করে মার্গী হয়ে নিজের গৃহে এবং কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে। রাহু মীন রাশিতে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো আপনার এই মাসে গ্রহের সন্নিবেশ। যেহেতু আমি ধনুরাশির জাতক জাতিকাদের লগ্ন বা রাশি নিয়ে আমি আলোচনা করব। ধনুরাশি হচ্ছে রাশিচক্রের কিন্তু নবম রাশি। এই নবম রাশিতে বা ধনু রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। ধনুরাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। যখন যে কোনো বিচার করতে যাওয়ার আগে প্রথমে যদি আমরা দেখে নিই যে রাশি ভাব বা লগ্ন ভাবটা কতটা পরিমাণে দুর্বল না সবল রয়েছে। কারণ এ মাসে যদি এই রাশি ভাব যদি দুর্বল থাকে তাহলে আমরা দুর্বল ফল সব দিক দিয়েই পাবো। সে শিক্ষাক্ষেত্রেই বলুক, কর্মক্ষেত্রেই বলুক, অর্থক্ষেত্রেই বলুক, যে কোনো দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু দুর্বলতা পাবো। যদি সবল থাকে আমরা কিন্তু সবাই কিন্তু সবল ফল পাবো। এবার আমাদের জীবনটা যেরকম একটা শিশুকাল, তারপরে যৌবন, তার বৃদ্ধকাল রয়েছে, ঠিক আমাদের এই যে সমাজ বলুন যাবতীয় প্রত্যেকের মধ্যে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে দেখবেন একজন নিচের ক্যাটাগরির ফল পায়, একজন মধ্যম ক্যাটাগরির ফল পায়, একজন উচ্চ ক্যাটাগরির ফল পায়। এইরকম 3টে পর্যায় রয়েছে। ঠিক কারণ মিলাতে গেলে আপনার এখানে আমি যে জায়গাটায় যাচ্ছি, যেভাবে নিখুঁতভাবে বিচার করছি, আপনারা কিন্তু 100%-এর উপরেই আমি
আপনাদের মিলাবার চেষ্টা কিন্তু আনবার জন্য কিন্তু এতগুলো কথা বললাম। এইবার রাশি ভাবটা এই ডিসেম্বর মাসের মধ্যে কতটা দুর্বল না কতটা সবল সেটা কিন্তু আগে জানতে হবে, তবেই কিন্তু সব জিনিসটা কিন্তু ক্যারি করবে। সেই প্রত্যেক ভাব কিন্তু বলবে, যেমন এডুকেশনের ভাব চতুর্থ ভাব, সেখানে বলবে অর্থের ভাব বলবে, কিন্তু কত পরিমাণে যদি একজন জাতক যদি দুর্বল হয় সে তো সে মাসে সেই মতো কাজ করতে পারবে না, দুর্বল ফল সে পাবে। সেই রকম রাশিটা, ধনুরাশির ক্ষেত্রে রাশিটা কতটা পরিমাণে দুর্বল আছে আগে সেটাকে জানতে হবে। ধনুরাশিতে শুক্র অবস্থান করছে, শুক্র 3 তারিখে চলে যাবে। আমি সারা মাসের ক্ষেত্রে শুক্রটাকে নিয়ে আর ভাঙছি না। এখানে এর উপরে ধনুরাশির উপরে কিন্তু কোনো গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু এ মাসে কিন্তু নাই। বৃহস্পতি এর অধিপতি গ্রহ, বৃহস্পতি কিন্তু এই ধনুরাশি সাপেক্ষে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে বিশ্বরাশিতে বক্রতা অবস্থায়। 10 তারিখে 10ই অক্টোবর বক্রতা আরম্ভ করেছে এবং বক্রতা চলবে কিন্তু 5/2/2025 পর্যন্ত। দেখুন কিছু কিছু ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখবেন ঠিক 10 তারিখের পরে কিন্তু নানান সমস্যা কিন্তু এসে গেছে। যখনই বক্রতা আরম্ভ করেছে, বক্রতা আরম্ভ করার পর থেকেই অনেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন সমস্যা এসে গেছে। এবার অনেকের ক্ষেত্রে সমস্যা সেগুলো অনেকে পাচ্ছে না, কারণ হচ্ছে বৃহস্পতি তার গ্রহে যে অবস্থান করছে, যে রাশিতে অবস্থান করছে, সে শুভ ভাবে অবস্থান করছে। অবস্থান করার জন্য কিছুটা হলো পজিটিভ রেজাল্ট পাচ্ছে, নাহলে কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু দিতে বাধ্য কিন্তু বৃহস্পতি। কারণ রাশিপতি ষষ্ঠভাবে বসে যাওয়া, দ্বাদশ ভাবের উপর দৃষ্টি পড়া এবং সে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে বসে আছে। রোহিণী কিন্তু আবার নবতারা চক্রে বদ নক্ষত্রে, যখন বদ নক্ষত্রে বসে আছে অলরেডি চন্দ্র কিন্তু, যদি যে গ্রহটি আবার বক্র হয়ে যায় সেই গ্রহটি কিন্তু আগে নিজের ঘরের ফল দেয়, পরে কিন্তু নক্ষত্রপতির ফল দেয়। নক্ষত্রপতির ফলটা কিন্তু সেরকম জোরালো কিন্তু দিতে পারে না। যখন মার্গী হয়ে যায় তখন নক্ষত্রপতির ফলটা আগে দেয়, তারপরে নিজের ঘরের ফলটা দেয়। এখানে যেহেতু বৃহস্পতি যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম দৃষ্টি পড়েছে কিন্তু রাশি সাপেক্ষে কিন্তু কর্মের জায়গায়, এবং বৃহস্পতির আরেকটা দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে, অর্থাৎ দ্বাদশ ভাবে, রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে এবং রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে। এইগুলো কিন্তু বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়ায় এবং নিজে রাশিপতি এবং চতুর্থপতি। তাহলে আগে এই ঘরগুলোর ফল পাবে। দেখবেন কর্মের জায়গায় যখন রেট্রোগেট হওয়ার পরে কর্মের জায়গায় কিন্তু ডিস্টার্ব অনেকের ক্ষেত্রে এনে দিয়েছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। কারণ এই যে বৃহস্পতি এখানে থাকার কারণে যখন বক্রতা আরম্ভ করার ফলে এই ঘটনাগুলো কিন্তু ঘটিয়ে দিচ্ছে। কারণ মিনিমাম বৃহস্পতি 50, যেহেতু বৃহস্পতি তো শুভ গ্রহের জন্য কিন্তু যখনই রেট্রোগেট হয়ে যাচ্ছে তখন কিন্তু ফলটা কিন্তু শুভ হলেও এখানে যখন অশুভ ভাব নির্দেশ করছে 50%-এর নিচে পর্যন্ত ফলটা দান করছে কিন্তু বৃহস্পতি। দেখবেন ধনুরাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু ভালো কিন্তু রেজাল্ট কিন্তু আসছে না। এবার এটা বুঝতে পারলেন যে রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু দুর্বল কিন্তু রয়েছে। এবার অনেকে বলবেন ষষ্ঠ ভাব রোগের বিচার করা হয়, তাহলে ষষ্ঠভাবে ওখানে 1 বছর অবস্থান করবে, তাহলে 1 বছর কি জাতক যারা জন্মেছে তারা কি 1 বছর অসুস্থতা থাকবে? তা কিন্তু নয়। দেখবেন ধনুরাশির যে জাতক জাতিকারা এখন অল্প পরিশ্রম করলেও দেখবেন দুর্বল মনে হবে, শারীরিক দিক দিয়ে দুর্বলতা মনে হবে। একটু ট্রেনে করে কোথাও গেছে, বাসে করে কোথাও গেছে, দেখবেন ঘুরে এসছে, ঘুরে আসার পরেই দেখবেন যেন হাঁপাচ্ছে, মনে হয় দুর্বল লাগছে, শরীরটা দুর্বল মনে হবে। এইটা কিন্তু ইন্ডিকেট করবে। এবার যখন যে যার জন্মছকে যখন ডিস্টার্ব জায়গাটা আসবে বা যে নক্ষত্র দিয়ে চন্দ্রতে যাবে, চন্দ্র যখন দেখবেন এই যে চন্দ্র এখানে বেশি যখনই কর্কট রাশিতে প্রবেশ করে, কর্কট রাশিতে যখন এখানে ফার্স্ট যখন ঢুকবে পুনর্বসু নক্ষত্র দিয়ে, এখানে 3টে নক্ষত্র আছে, 3টে নক্ষত্র যখনই ঢুকে দেখবেন তখন এই যে আপনাদের ক্ষেত্রে অক্টোবর মাস থেকে যদি আপনারা ফলো করেন বুঝতে পারবেন যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করে তখন কিন্তু বেশি প্রবলেম যায়। কারণ প্রত্যেক মানুষের সারা মাসের মধ্যে 7.5 দিন ডিস্টার্ব চলবেই, যত শুভ ভালো থাকুক না কেন 7.5 দিন তাকে ডিস্টার্ব ভোগ করতেই হবে। এটা কিন্তু একদম পুরো ন্যায্য কথা। এবার চলে আসছে কিন্তু আমি বেশি কথা না বাড়িয়ে দ্বিতীয়ভাবে অর্থের জায়গাটা আপনারা এ মাসে কেমন পাবেন। এমনিতে রাশি বলেই দিচ্ছে যা কিছু অর্থ হোক যাই হোক 50%-এর নিচে কিন্তু আসবেই, তার বেশি কিন্তু উঠতে পারবে না। এবার যার জন্মছকে
এখানে এই রাশির ক্ষেত্রে দুটো গ্রহ যদি শুভ থাকে, কারণ এই দুটো গ্রহ হচ্ছে এই রাশির ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। এক হচ্ছে এই রাশির ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল, মঙ্গল যদি শুভ থাকে তাহলে শুভ ফল পাওয়া যাবে আরেক দিক দিয়ে, এবং এর নবমপতি রবি, রবিও যদি শুভ থাকে শুভ ফল কিন্তু পাওয়া যাবে। এইগুলো আমি পরে আসছি, আগে এবার দ্বিতীয়ভাবে অর্থের জায়গাটাতে চলে যাচ্ছি। দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়। দ্বিতীয়পতি শনি কিন্তু মারক হলেও এখানে কিন্তু মারক হিসেবে এই বিচার্যের ক্ষেত্রে ধরা যাবে না, যেহেতু দ্বিতীয়পতি তৃতীয়তে আছে, এটা কিন্তু শুভ। এবং দ্বিতীয়ভাবে কিন্তু 3 তারিখে কিন্তু শুক্র প্রবেশ করবে, যে শুক্র ষষ্ঠপতি এবং একাদশপতি। শুক্র এই ঘরে মানে নিজের বন্ধু ঘরে যাওয়া এটা কিন্তু ভালো, কিন্তু এই রাশির ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু শুভ নয়, কারণ শুক্র, শনি, চন্দ্র এবং বৃহস্পতি রাশিপতি হিসেবে কিছুটা হলেও অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। দেখবেন আপনারা সারা বছর ধরে দেখে রাখবেন ধনুরাশি জাতক জাতিকারা হ্যাবাব কিছু করে উঠতে কিন্তু পারছে না, চরমসই চলে যাচ্ছে। হ্যাবাব কিছু, অনেকে অনেক কিছু কথা বলবে, কিন্তু সেরকম কিন্তু ওখানে ষষ্ঠভাবে গেছে, সেই কারণে ও প্রবলেম দিতে বাধ্য। এই ভাবগুলো তো ইন্ডিকেট করছে। এইবার দেখুন দ্বিতীয় ভাবের উপরে আগেই বলে গেছি বৃহস্পতির দৃষ্টি আছে। মঙ্গল কিন্তু পঞ্চমপতি হিসেবে, মঙ্গল যেহেতু শুভ হলেও এখানে অষ্টম ভাবে বসে যাওয়ার জন্য, অষ্টম ভাব হচ্ছে বাধা ভাবে বসে যাওয়ার জন্য অষ্টম ভাব হচ্ছে কিন্তু তাকে ডিস্টার্ব কিন্তু দিতে বাধ্য। এবং মঙ্গলের যে দৃষ্টিটা পড়েছে কিন্তু সেই শুক্রের উপর এবং তারপরে শনির উপরে, কারণ দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের উপরে কিন্তু দৃষ্টি রয়েছে। শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়টা এটা কিন্তু শুভ, কিন্তু শুক্র মঙ্গল আরেকটা কাজ করাবে, সেটা আমি পরে আসছি। কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু শুক্রের উপর পড়ে যাচ্ছে, কারণ শুক্র হচ্ছে অসুর গুরু, বৃহস্পতি হচ্ছে দেবগুরু। এই যে দেবগুরু এবং অসুর গুরু অন্য জায়গায় ডিস্টার্ব থাকলেও গুরুতে কিন্তু একটা ম্যাচ মেকিং বা মিল কিন্তু দিয়ে থাকে। এখানে ষষ্ঠ ভাব যেহেতু কানেক্ট করছে, ষষ্ঠ ভাব হচ্ছে সময়ের বিনিময়ে রোজগার। যখন ওখানে শুক্র প্রবেশ করবে, বন্ধু ঘরে যাবে একাদশপতি হিসেবে, তখন কিন্তু শুভ ফল কিন্তু এনে দেওয়ার চেষ্টা করবে, অর্থটা আনবে, কিন্তু অর্থটা কিন্তু ব্যয়ও করাবে। বৃহস্পতি কিন্তু আবার দ্বাদশ ভাবের ইন্ডিকেটর। আমি এ পাশে অর্থ পাবো, ষষ্ঠ ভাবের ফল দেবে না, দ্বাদশ ভাবের ফল দেবে না, তা তো হয় না। তাহলে এখানে দ্বাদশ ভাবের ফল দিতে গেলে যতটা অর্থ আসবে ততটা কিন্তু ব্যয় করিয়ে দেবে। এবার অষ্টম ভাবে মঙ্গল, এখানে কিন্তু যতটা শুভ রেজাল্ট পাওয়ার কথা কিন্তু মঙ্গল কিন্তু দিতে পারবে না। তুঙ্গস্থ হলেও আগে নিজের ঘরের ফলগুলো দেবে। কী ফল দেবে? 5, 8 এবং দ্বাদশ ভাবের অধিপতি, পঞ্চম ভাবে এবং দ্বাদশ ভাবের অধিপতি অষ্টমে বসে আছে, 5, 8, 12 ফলটা দেবে। এবং দ্বিতীয় ভাবকে দেখছে এখানে মন্দ, কারো ক্ষেত্রে দেখবেন মন্দ অর্থনৈতিক অবস্থা এনে দেবে অর্থের দিক দিয়ে। এবার পঞ্চমপতি অষ্টমে বসে থাকা, পঞ্চম ভাব থেকে যে কোনো খেলা ইত্যাদি ইত্যাদি বোঝায়। আমরা জুয়া খেলা বলুন, লটারি খেলা বলুন, শেয়ারে ইনভেস্ট করা বলুন, এই জায়গাগুলো থেকে অর্থটা বা ফাটকা বলুন, এইগুলো থেকে কিন্তু অর্থটা কিন্তু আনবে কিন্তু মঙ্গল। কারণ দেখুন মঙ্গল অষ্টম ভাব থেকে যে কোনো ফাটকা, পঞ্চম ভাব হচ্ছে যে কোনো খেলা, পঞ্চমপতি অষ্টমপতি দ্বাদশ ভাব হলেও এবার মঙ্গলের দৃষ্টিও কিন্তু পড়েছে কিন্তু একাদশ ভাবের উপরে, তুলা রাশিতে একাদশ ভাবের উপরে, এবং একাদশ পতি এবং ষষ্ঠ পতির উপরে বসেছে। ষষ্ঠ ভাবও এখানে নির্দেশ করতে হবে লটারি পেতে গেলে, বাস কিছু মানে অপারেন্টের অর্থটা আমরা পাবো। তো অপারেন্ট হচ্ছে সপ্তমের দ্বাদশ হচ্ছে সে অর্থটা আমাকে, তার দ্বাদশ তার ব্যয়, আমার ইনকাম বা আমার শ্রমের বিনিময়ে ইনকাম ইত্যাদি, এইটা বোঝাবে। তাহলে এখানে যেটা বলতে চাচ্ছে যে, এবং দ্বিতীয় ভাব পাচ্ছে, তৃতীয় ভাবের মঙ্গলের দৃষ্টি পড়েছে, দ্বিতীয় ভাব থেকে অর্থ, তৃতীয় ভাব থেকে যে কোনো খেলা ইত্যাদির জায়গাটাকে সাপোর্ট করবে, মানে পঞ্চমের একাদশ হিসেবে তৃতীয় ভাবটাকে কানেক্ট করবে। তারপরে রয়েছে ষষ্ঠ, অষ্টম, একাদশ ভাব, এই যে 2, 3, 6, 8, 11কে নির্দেশ করছে। এটা কিন্তু লটারি কিন্তু এ মাসে আপনাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে কিন্তু এনে দেওয়ার চেষ্টা করবে। তবে আপনারা লটারির যোগ আছে এই কথা বললাম, ঝট করে আপনারা লটারি কিনতে যাবেন না, আগে কাউকে না কাউকে দেখিয়ে দেবেন এখন আপনার প্রাপ্তি যোগ চলছে কিনা। এই যে সবাই গুলিয়ে ফেলে যে আমার মিলে না, এই কথাটা সবাই একটা কমেন্ট করে লিখে দিল। এইটা মিলে না কিসের জন্য? এটা হচ্ছে বলছে গোচর ফলে বলছে পাবেন। এবার আপনার জন্মছকে দেখতে হবে আপনার পাওনা আছে কিনা, তবেই তো আপনি পাবেন। আপনার যদি আজকে লেখা থাকে অর্থ আপনার আসবে, অতি অবশ্যই অর্থ আসবে, সেটা এখানে কানেক্ট হতে হবে। আপনার ওখানে চন্দ্রটা অর্থ ভাবের সঙ্গে কানেক্ট করবে জন্মছকে, তবেই কিন্তু আপনার ফাটকা জায়গাটা ইনকাম একটা অর্থ আসবার চেষ্টা দেবে। এই যে যোগটা, এই যোগে অনেকেই কিন্তু লাভবান হবেনি, কিন্তু
দেবগুরু অসুরগুরুর মিলনে কিন্তু যে যতই বলুক কিচ্ছু হবে না, কারণ একজন অশুভ হয়ে গেলে আরেকজনকে দৃষ্টি দিলে সে অশুভ দৃষ্টিটাই তার কাছে পড়বে। তাহলে অলরেডি এখানে পজিটিভ রেজাল্ট বৃহস্পতি কিন্তু আনতে পারবে না। বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে ততটা সুবিধাজনক নয়। রবি যদি পাওয়ারফুল থাকে, রবি দেখুন এখানে ভাগ্যপতি হচ্ছে রবি, তাহলে ভাগ্য কি সাপোর্ট পাচ্ছে? দেখুন ভাগ্যপতি রবি, রবি এখন বসে আছে কিন্তু বৃশ্চিক রাশিতে দ্বাদশভাবে, দ্বাদশভাবে বসলেও এখন দ্বাদশভাবে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে পাস করছে। যে জ্যেষ্ঠা নক্ষত্রের বুধ হচ্ছে বক্রী এবং জ্যেষ্ঠা নক্ষত্র রবির ক্ষেত্রে কিন্তু বদ নক্ষত্রে বসে আছে। তাহলে বদ নক্ষত্রে নবতরা চক্রে বদ নক্ষত্রে থাকলে রবিকে অতটা জোরালো ফল দেবে? ভাগ্য তাহলে সাপোর্ট পাচ্ছেন না আপনারা, কারণ এখানে নবমের দ্বাদশভাবেই তো বসে আছে আবার মঙ্গল, কারণ মঙ্গলের ঘরে বসে আছে, মঙ্গলের সঙ্গে তো কিছুটা হলে রিলেট করবে এবং বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত এই ঘরের মধ্যে পড়ে আছে। তাহলে এই মুহূর্তে কিন্তু ভাগ্যটা সাপোর্ট করবে না। যখনই 16 তারিখে যখন কিন্তু প্রবেশ করবে আপনার ধনুরাশিতে রবি, তারপরে কিন্তু এই প্রাপ্যগুলো আনার চেষ্টা কিন্তু করবে। সব থেকে যখন শুক্র যখন উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দিয়ে গমন করবে, ঠিক ওই একটা দিনই পাক দুটা দিনই পাক উত্তরাষাঢ়া নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র পাবে ওখানে ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র যখন ধনিষ্ঠা নক্ষত্রে যাবে তখন কিন্তু আপনাদের লটারির যোগ এই দুটো টাইমে আপনাকে দেবে, এই দুটো টাইমে আপনাকে দেবে। এইটা আপনাকে ফলো রাখতে হবে, দিলে যারা কাটেন লটারি তারা এই সময়টা কাটলে পাবেন। কিন্তু শ্রবণা নক্ষত্রে শুক্র গেলে কিন্তু আপনারা কিন্তু কোনো লটারিতে চারানা পয়সা পাবেন না, ওতে উল্টে ব্যয় করিয়ে দেবে। কারণ শ্রবণা নক্ষত্র হচ্ছে ঠিক শুক্রের শ্রবণা নক্ষত্রে প্রবেশ করলে ওটাও ঠিক বদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। তাই বদ নক্ষত্রে গেলে চন্দ্র, এবং চন্দ্র অষ্টমপতি হলে দিতে পারতো কিন্তু এখানে দিতে পারবে না শুক্র, কারণ শুক্র এখানে অর্থের জায়গাতে গোচরে পাস করছে এবং অর্থ শনি দেখুন আবার শতবিশা নক্ষত্রে, শনিরও তো একটা রোল করবে, অর্থটা আসবে কিনা, অর্থপতিরও একটা রোল করবে। তাহলে অর্থের জায়গাটাকে যে এই যে শনি দ্বিতীয় পতি তৃতীয় পতি রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে রয়েছে, এটা কিন্তু ভালো, এটা ভালো। কিন্তু রাহু এখানে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু কানেক্ট করছে শনির সঙ্গে, তাহলে রাহু হচ্ছে চতুর্থপতি, একটা সুখের জায়গা বলে, কারণ শুক্র এখানে যেটা অর্থপতি হিসেবে যেটা নির্দেশ করে যাচ্ছে, বা অর্থপতি না অর্থের ভাব দিয়ে যখন পাস করছে সেই অনুযায়ী যখন দিতে চাইছে, কিন্তু এখানে রাহু কিন্তু কিছুটা ব্যয় করে, রাহুর কিন্তু অনেকগুলো দৃষ্টি পড়ে গেছে, রাহুর দৃষ্টি পড়ে গেছে মঙ্গলের উপরে, তাহলে রাহু দিতে চাইছে তার সঙ্গে সঙ্গে ব্যয় দিতে চাইছে। কারণ বৃহস্পতি এখানে অশুভ, তো বৃহস্পতি চতুর্থ ভাবের অধিপতি, চতুর্থ ভাব থেকে যাবতীয় সুখ এডুকেশন মায়ের জায়গাটা বোঝাচ্ছে। দেখুন আপনার মায়েদের দেখবেন শারীরিক ডিস্টার্ব কিছু না কিছু চলছে, দেখুন অক্টোবরের পর থেকে টুকটাক লেগে আছে, এই মুহূর্তে কিন্তু বেড়েছে মায়েদের শারীরিক ট্রাভেল টুকটাক। কেন বেড়েছে তার কারণ এখানে রয়েছে, কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই উনি তো আগে থেকেই রাহু পাস করছে, এই যে ইন্ডিকেট করে যাচ্ছে নবমের চতুর্থের হচ্ছে ষষ্ঠ ভাব হচ্ছে নবম ভাব, নবম পতি যেহেতু যখনই দ্বাদশে চলে গেছে, অর্থাৎ ওখানে রাহুর দৃষ্টিটা পড়ে যাচ্ছে, রাহুর দৃষ্টিটা যখনই ওখানে পড়েছে দ্বাদশভাবে এই রাশির ক্ষেত্রে, মানে আপনাদের ধনুরাশি জাতকের ক্ষেত্রে ওখানে দ্বাদশভাবে যখন দৃষ্টিটা ওখানে যখন পড়ছে, রবির উপরে যখনই পড়ছে রবিকে ডিস্টার্ব করে দিচ্ছে রাহু, কারণ রাহু রবির কখনো মিল নাই, ওখানে ডিস্টার্ব করে। তাই মাকে এই মুহূর্তে কিন্তু যখনই দেখবেন ওখানে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু মায়ের কিন্তু এনে দিয়েছে। যারা এডুকেশন করছেন দেখুন এডুকেশনটা আমি বলে যাচ্ছি, এডুকেশনের জায়গাটাও কিন্তু দেখুন যারা পড়াশোনা করছে এডুকেশন এই বছর কিন্তু তারা কিন্তু সেই মতো ভালো করতে পারছে না। যখন থেকে বৃহস্পতি ষষ্ঠভাবে ঢুকেছে তখন থেকে এডুকেশনের জায়গাটা আপনাদের জাতক জাতিকা বা যারা করছে দেখবেন তাদের হেডলাপিং হচ্ছে, এবং সব থেকে বিশেষ করে যখনই রেট্রোগেট হয়েছে, বক্রতা হয়েছে, তখন থেকে আরও একটু বেশি হেডলাপিং হচ্ছে। এটা একটুখানি আপনারা সতর্ক হয়ে আপনার সন্তান সন্ততিদের নিয়ে এটা একটু সমঝোতা করে পড়ার চেষ্টা করুন। এরপরে আমি আর এই দ্বিতীয়ভাবে বলে গেলাম অর্থনৈতিক অবস্থা মাঝারি হবে, এডুকেশনের জায়গাটা একটুখানি সমস্যা রয়েছে, এই জায়গাটাকে আপনারা কভারেজ দেওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তান সন্ততি বা যারা পড়ছেন তারা একটুখানি জোর দেবেন পড়াশোনার প্রতি, কারণ আপনারা এতই চঞ্চল, আপনারা পড়তে বসে একাধিকবার উঠে যাচ্ছেন, সেই কারণে ওই জায়গাটা জোর দিন। এবং আপনাদের বাস্তুও ডিস্টার্ব আছে, বাস্তুটাকে যদি কাউকে দেখে কাটিয়ে নিতে পারেন দেখবেন পজিটিভ রেজাল্ট আসবে। অনেকের ক্ষেত্রে ওখানে বাস্তু এফেক্টেডের জন্য প্রবলেম দিচ্ছে। এবার চলে আসছি প্রেমের জায়গাটা হচ্ছে পঞ্চম ভাব থেকে রিলেট করে। পঞ্চমপতি দেখুন আগেই বিচার করে বলে গেলাম, পঞ্চমপতি যেহেতু মঙ্গল অষ্টমে বসে আছে, অষ্টমে যেহেতু বসে আছে, অষ্টম 5, 8, 12কে অলরেডি মঙ্গল কানেক্ট করছে,
এবং সব থেকে 7-12 পরে যখন ওটা তুঙ্গস্থ হয়ে যাবে, তাহলে অবৈধ ব্যাপারে কিন্তু প্রেমে কিন্তু জড়িয়ে দেওয়ার কিন্তু ইঙ্গিত দেবে। কারণ দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল। তাহলে এইটা কিন্তু অবৈধ ব্যাপারে যারা যুক্ত আছেন, ঠিক 7 তারিখের পরে 80 দিন আপনারা কিন্তু সতর্ক অবলম্বন করুন। এবং এখানে যতদিন মঙ্গল এখানে থাকবে, অর্থনৈতিক কাঠামোর জায়গাটা কিন্তু ধনুরাশির কিন্তু ডিস্টার্ব চলবেই। ঠিক এর পরের মাসে থাকলেও পরের মাসেও কিন্তু ডিস্টার্ব পাবেন। এরপরে পঞ্চম ভাব থেকে প্রেম, প্রীতি, মন মানসিকতা দেখবেন আপনাদের মন মানসিকতা ভালো থাকছে না। সন্তান সন্ততিরা দেখবেন এখানে সন্তানের বিচার করা হয়, তাহলে সন্তানের যারা দেখবেন যে এলোমেলো হয়ে যাচ্ছে, যে মানে যে এডুকেশনের জায়গাটা, তার সন্তানের আপনার সন্তানের এডুকেশন, তাহলে তার এডুকেশনের জায়গাটা দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ রাহুর যে এখানে চতুর্থভাবে বসলো, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, সন্তানকে এলোমেলো করবেই। এবার চলে আসছি একদম রোগে, পারফেক্ট কিরম কী রোগটা হতে পারে। ষষ্ঠ ভাব আগেই বিচার করে গেছি রোগ দেবে, কিন্তু ষষ্ঠ ভাবটা পড়েছে আমাদের বিশ্বরাশিতে। যেহেতু বিশ্বরাশিতে পড়ে থাকার জন্য বিশ্বরাশি আমাদের গলা বা মুখমণ্ডল অঞ্চলটাকে নির্দেশ করে। এটা শুক্রের ঘর, চোখের সমস্যা ইত্যাদি ইত্যাদি, বা চোখের সমস্যা, গলা বা ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে যাওয়া, বা দাঁতের সমস্যা, এইগুলো কিন্তু ভোগাতে পারে। এবং যেহেতু বৃহস্পতি একটা বয়স্ক ব্যক্তি বোঝায়, মানে গুরু যেহেতু বয়স্ক, আবার রবির উপরে দৃষ্টি, রবিও এখানে বয়স্ক বলে ইন্ডিকেট করে, বুধ চন্দ্র এখানে বাচ্চা বা ইয়ং বলতে পারে। কিন্তু এখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা আবার রবির উপর পড়েছে, তাহলে বয়স্ক লোকদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশ ভাবটা এখানে যেটা ইন্ডিকেট করে মূত্রাশয় ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে। এবং মঙ্গল এই ঘরের মালিক বা দ্বাদশ ভাবের মঙ্গল রক্ত রিলেটেড ইন্ডিকেট করে, তাহলে রক্তের উপরে সম্পর্ক জাতীয় বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি হওয়া, মূত্রাশয়ের কোনো প্রবলেম, এইগুলো কিন্তু আপনাদের এই মাসে কিন্তু টুকটাক হলেও ভোগাতে পারে। এরপরে এটা রোগ, আমি রোগ নিয়ে কিন্তু আগে বলে গেলাম যে রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে ইত্যাদি ইত্যাদি, সেই থেকে আমি একটুখানি জাস্ট আর ভাঙলাম না, চলে যাচ্ছি অষ্টম ভাব। অষ্টম ভাব নিয়ে কিন্তু আপনাদের বিচার করেও ফেলেছি, কারণ অষ্টম ভাব যেটা একটা ফাটকা দেবে, এটা অতি অবশ্যই আপনারা পাবেন। আপনারা আপনাদের জন্মছক যদি প্রাপ্তিযোগ থাকে, একদম 100-202% আপনারা লটারির জায়গাটা কিন্তু আসবেই। এরপরে একদম কর্মভাবে চলে এসেছি। না, এখানে সপ্তম ভাবটা বিচার করিনি, কারণ সপ্তম ভাব বিয়ের জায়গা, আর একাদশ ভাব হচ্ছে বিবাহিত জীবন। একাদশপতি যেহেতু দ্বিতীয়তে বসে যাচ্ছে, ষষ্ঠভাবে থাকার জন্য, সপ্তমে দ্বাদশ হওয়ার জন্য একটু খিটিরমিটির অশান্তি এটা বলছে, এটা ইন্ডিকেট করবে। এবং সপ্তমপতি হচ্ছে বুধ, বুধ হচ্ছে বক্রতা করে আরম্ভ করে দশমপতি যেহেতু একাদশের দ্বাদশ, তাহলে এবং একাদশের দ্বাদশ হচ্ছে এবং দ্বাদশভাবে বসে আছে। দ্বাদশ ভাবটা অতটা কিন্তু বিবাহিত জীবনে কিন্তু ডিস্টার্ব জানাবে, এটাকে বেড কমফোর্ট বোঝাবে, সেই কারণে ওটা অতটা ডিস্টার্ব আসবে না। সেই কারণে দ্বাদশ ভাব কী করবে, এখানে দ্বাদশ ভাবটা হচ্ছে যেহেতু সপ্তম ভাবে যে অধিপতি গ্রহ, সেও দশম ভাবের অধিপতি গ্রহ, এখানে দশম ভাব থেকে কর্মের বিচার করা হয়। দশম ভাবে কিন্তু রাহুর দৃষ্টি আছে, কর্মের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি দিতে পারে, বা যারা চাকরি ফাকরি করছে তাদের একটু পরিবর্তন আসতে পারে, বা আশা করা যায় এই পরিবর্তনের জায়গাটা। এবং এখানে যেহেতু কেতু কিন্তু দশমভাবে বসে আছে, কেতু তবু হস্তা নক্ষত্রে তবু কিছুটা ফল দিচ্ছিল। এই যে এখন দেখবেন হাইলাইট করবে অনেকেই, দেখবেন কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন যাবে, দেখবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু রবির উপরে শুভ প্রভাব ফেলে, কিন্তু এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের উপর যখনই যাচ্ছে, কিন্তু কেতু তখন অলরেডি বিপদ নক্ষত্রে তখন ঢুকে যাচ্ছে। বিপদ নক্ষত্রে থাকলে ততটা কিন্তু শুভ ফল উত্তরা ফাল্গুনী নক্ষত্র থেকে পাবে না। অনেকে কিন্তু হাইলাইট করে বলে দেবে এইটা যখন এখানে যাচ্ছে কেতু, এই জায়গায় যাচ্ছে, খুব ভালো ফল আপনাদের ক্ষেত্রে চলে আসবে, তা কিন্তু নয়। এইটুকু আপনারা বলতে পারি, কারণ যে যার নবতরা চক্র মেন কথা বলবে, কারণ ও তো যে যার এ দিয়ে পাস করবে, যখন ঠিক ওই নক্ষত্র দিয়ে যতদিন থাকবে দেখবেন ততটা কিন্তু সুবিধাজনক ফল এখানে দেবে না, যে কোনো ভাবের দিক দিয়ে। তাহলে এখানে কর্মভাবের একটা ডিস্টার্ব কিন্তু আপনাদের কিন্তু থাকছে। এবং যেহেতু দশমপতি দ্বাদশে রয়েছে, এটা কিন্তু দেখবেন বক্রতা অবস্থা এখন 27 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বক্রতা থাকবে। যতটা ডিসিশন জায়গাটা একটুখানি বুঝে শুনে নেবেন, কারণ বুদ্ধির কারক গ্রহ তো কর্মের জায়গাটাকে ডিস্টার্ব দেবে না, বিয়ের জায়গাটাকে ওই খালি দশমপতি হওয়ার জন্য ডিস্টার্ব দেবে, তাছাড়া বেশি কিছু পরিমাণে কিন্তু ডিস্টার্ব দেবে না। কারণ এখানে আগেই বলে দিচ্ছে সপ্তম ভাবের যে কন্ট্রোলার, সে দ্বাদশভাবে বেড কমফোর্ট বোঝাচ্ছে, এবং সপ্তম ভাবের উপর সেরকম কোনো বড় কোনো এর দৃষ্টি নেই মিথুন রাশির উপরে। এবং কেতু যেহেতু বুধকে রিপ্রেজেন্ট করছে, এটা
দেবে, পজিটিভ দেবে, সেটার জন্য না, বুধকে রিপ্রেজেন্ট করার জন্য কর্মের জায়গাটা কিছুটা ও যখন 3 তারিখের পর থেকে কিছুটা করে আপনারা সতর্কতা হয়ে চলবেন। আর ডিসিশানগুলো খুব, কারণ বুদ্ধি বিভ্রাট ঘটাবার চেষ্টা করবে যতদিন বুধ, প্রায় বেশি দিন বকিতে, 27 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বক্রতা, এখানে 16 দিন আর এখানে 3 দিন, 18-19 দিনের কাছাকাছি, 18 দিনের কাছাকাছি বক্রতা থাকছে। এই কারণে আপনারা চিন্তা করার কিছু নেই, একটু শুধু মানে বুদ্ধি বিভ্রাট বা বুদ্ধি অধিক পরিশ্রম ইত্যাদি ইত্যাদি এগুলো করাতে পারে। সেই কারণে চিন্তা করার কিছু না, আপনারা একটু যে কোনো কাগজপত্র দেখে শুনে সইটই করবেন, তাহলেই কিন্তু জায়গাটাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এখানে ব্যবসার জায়গা, এটা দ্বাদশ ভাব ইন্ডিকেট করে অনেক সময় বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত থাকা, বা যেখান থেকে ব্যবসা করছেন, যেখানে মাল সাপ্লাই করছেন, দেখেন একটু এই ধরুন আপনি ব্যবসা করছেন, এখানে আপনি মালটা সাপ্লাই দিচ্ছেন চণ্ডীগড় বা পাঞ্জাব ইত্যাদি জায়গায়, তাহলে এই দূরবর্তী লোকের সঙ্গে একটা এগুলো যারা করছে তাদের ক্ষেত্রে লাভবান এগুলো দেবে। তবে ব্যবসায় অনেকে বলবে যে এটা ডিস্টার্ব দেবে, সেরকম কিন্তু বড় ধরনের ডিস্টার্ব দেবে না। আপনার এমনিতেই ডিস্টার্ব পাচ্ছেন আপনারা, কারণ আগে থেকেই পাচ্ছেন, এখন থেকে নয়, আজকে থেকে নয়, আপনারা আগে থেকেই যে কর্মের জায়গা বা এই বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে হাইলাইট হচ্ছে না, কারণ বৃহস্পতিরও দৃষ্টি তো ওখানে আছে। একজন শুভ থাকলে শুভ দৃষ্টিটা আলাদা জিনিস, আর অশুভ থাকলে অশুভ দৃষ্টিটা আলাদা জিনিস। তাহলে অশুভ গ্রহের উপর অশুভ দৃষ্টি যখন পড়ছে, তখন তো সেখানে তো হেডলাইটিং করবে। দেখবেন আপনারা যে হ্যাভাব পাচ্ছেন তা কিন্তু নয়। টোটাল যদি জিস্ট হিসেব করেন, মোটামুটি মধ্যম বা মধ্যমের থেকে নিচে আপনারা ফল পাচ্ছেন। তবে আপনাদের ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে, ঢাইয়ার জন্য ঢাইয়া আগে থেকে, তারপরে যখন বৃহস্পতি ছড়বে, যখন রেট্রোগেট ছেড়ে যখন সরে আসবে মিথুন রাশিতে, আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। আর 16 তারিখের পরে যখন ভাগ্য আপনার সাপোর্ট করে যাবে, লগ্ন 1-9 ভাইব্রেশন আসবে, অনেকটা পজিটিভ কিছুটা হলেও দেবেই। যতটা দেবেন তখন হয়তো 50%-এর 16 তারিখের পরে 50%-এর উপরে পজিটিভ রেজাল্টগুলো, অর্থ বলুন যা কর্ম বলুন, এগুলো পজিটিভ রেজাল্ট আসবে। কারণ যখন রবি এই রাশির ক্ষেত্রে বা এই লগ্নের ক্ষেত্রে পজিটিভ, নবম ভাবের অধিপতি ভাগ্যপতি যখন ওখান দিয়ে যাবে, দেখবেন তখন পজিটিভ। এই যে দেখবেন এখন আপনার পিতার দিয়ে দেখবেন নানা রকম, পিতার সঙ্গে আপনার মনের মিল দিচ্ছে না, মতের মিল দিচ্ছে না, পিতার সঙ্গে দেখবেন ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, পিতাও শারীরিক দিক দিয়ে ট্রাভেল ভোগ করছে, এখন কিছু না কিছু হবেই। কারণ রবিটা জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, জ্যেষ্ঠা নক্ষত্রে থাকার জন্য কিছুটা হলেও প্রবলেম দেবে। কারণ নবমের আবার সপ্তম ভাবকে যখন পাচ্ছে, নবমের কিন্তু দ্বাদশ ভাব কিন্তু একাদশ ভাব কিন্তু পেয়ে যাচ্ছে, কিন্তু যে একদম বাবা পিতার থেকে আপনি সাহায্য পেতে পারেন, বা পিতা আপনাকে এই মুহূর্তে কিন্তু সাপ্লাই বা যে কোনো অর্থ দিক দিয়ে বা দিক দিয়ে কিছুটা হলেও সাপোর্ট করছে, এইগুলো পাবেন। তবে সব মিলিয়ে যদি দেখেন, মধ্যমের কাছাকাছি বা মধ্যম ফল এই মাসে আপনাদের পেতে চলেছেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও তো আপলোড করছি, সেগুলো পাওয়ার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, যখনই আমি ছাড়বো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।